আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আজকের পুরো বিশ্লেষণটা যদি আপনি শেষ পর্যন্ত না শোনেন, তবে বঙ্গোপসাগরের রাজনৈতিক যে মানচিত্র, সেই মানচিত্রে নতুন যে চালটি শুরু হয়েছে, তার আসল উদ্দেশ্য হয়তোবা আপনার কাছে একেবারেই আমার দৃষ্টিতে অধুরা থেকে যাবে। দর্শক, ভাবুন তো একবার, ঢাকায় হঠাৎ করে আসা মার্কিন প্রেসিডেন্টের এক বিশেষ দূত সকালের মিষ্টি রোদে গুলশানের এক অভিজাত হোটেলে ভারতের হাই কমিশনারের সাথে টানা 1.5 ঘন্টা একান্তে বৈঠক করছেন। আর সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই কুর্বিটোলা গলফ ক্লাবে সেট করা পূর্ব নির্ধারিত গলফ প্র্যাকটিস ফেলে রেখে আকস্মিকভাবে হুট করে বিকেলের ফ্লাইটে দিল্লিতে উড়ে গেছেন ভারতের সেই হাই কমিশনার। একই সময়ে ওয়াশিংটন থেকে আসা একটি গোপনীয় নথি বাংলাদেশ সরকারের টেবিলে এসে জমা পড়ে, যেখানে স্পষ্ট হুমকি দেওয়া হচ্ছে চীনের সাথে সামরিক সম্পর্কযুক্ত কোনো কোম্পানির সাথে যদি বাংলাদেশ কোনো অর্থনৈতিক সমঝোতা করতে চায় তাহলে সেটা করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু কি স্রেফ কাকতালীয়, নাকি শেখ হাসিনাবিহীন বাংলাদেশে নতুন যে ক্ষমতা কাঠামো গড়ে উঠেছে তার মাথার উপর একই সাথে ওয়াশিংটন ও দিল্লির এক বড় আকারের অদৃশ্য কলম চালনা শুরু হয়েছে? দর্শক, আপনি যদি ভূ রাজনীতির জটিল অঙ্ক ভালোবাসেন, তবে আমি মনে করি আজকের এই গভীর বিশ্লেষণটি শুধু আপনার জন্য। সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু আমাদের খুব স্পষ্ট করে একটা শিক্ষা দেয়। সেটা হচ্ছে, আপনি যদি 70-এর দশকের শেষের দিকে ফিরে তাকান, তবে স্পষ্টভাবে দেখতে পাবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যখন প্রথম এক ধরনের কৌশলগত অক্ষ গড়ে উঠছিল, তখনও এই অঞ্চলের ছোট দেশগুলোকে এক ধরনের রাজনৈতিক পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু যেতে হয়েছিল। আজকে অর্থাৎ 2026 সালে এসে আমরা প্রায় একই রকমের এক নতুন ঐতিহাসিক পুনরাবৃত্তি কিন্তু দেখতে পাচ্ছি। ঢাকা এখন আর স্রেফ একটা সাধারণ রাজধানী নয়। ঢাকা এখন ওয়াশিংটন, বেইজিং এবং দিল্লির ত্রিভুজ ভূ রাজনীতির এক অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধের প্রথম বড় ধাক্কাটি আমরা টের পেলাম তখন, যখন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকার মাটিতে পা রাখলেন। অপর দিয়ে দেখানো হলো যে তিনি কেবলমাত্র বাংলাদেশ ও মার্কিন সম্পর্কের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিশীলতা নিয়ে কথা বলতে এসেছেন। তবে পর্দার পেছনের চিত্রটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং এটি আমার দৃষ্টিতে বেশ রহস্যময় এবং ঘোলাটে। দেখুন, বাংলাদেশ সরকার থেকে গণমাধ্যমকে বলা হচ্ছিল মার্কিন দূতের সাথে চীন কিংবা ভারত নিয়ে কোনো কথাই হয়নি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ব্রিফিংয়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে মার্কিন উদ্বেগের বিষয়টি পুরোপুরিভাবে উড়িয়ে দিলেন। কিন্তু কূটনৈতিক রাজনীতিতে একটি কথা খুব চালু আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু অস্বীকার করে, ঠিক তখনই বুঝতে হবে ভেতরে আগুনটা সবচেয়ে বেশি জ্বলছে। তার প্রমাণ মিলল 24 ঘন্টার মধ্যেই। দর্শক, ওয়াশিংটন ঢাকাতে যে গোপন নথিটি হস্তান্তর করেছে তা এখন অনেকটাই খোলা বইয়ের মতো কিন্তু পরিষ্কার। গত জুনে যখন বেইজিং সফরে গিয়ে 12টি সমঝোতা স্মারক সই করা হলো, তখন খুব ঢাকঢোল পেটানো হয়েছিল। কিন্তু মার্কিন প্রশাসন যে হিসাবটি বের করে আনলো, তা ঢাকার যে নীতি নির্ধারক, সেই নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্যই যথেষ্ট বলে আমি মনে করি। দর্শক, 12টি চুক্তির মধ্যে 2টি চুক্তি করা হয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে। এই দুটি প্রতিষ্ঠানে মার্কিন প্রতিরক্ষা বিভাগের তৈরি করা কালো তালিকায় রয়েছে। কেন? কারণ এদের সাথে চীনের সামরিক যে বাহিনী, সেই বাহিনীর গভীর সম্পর্ক বিদ্যমান। এখন প্রশ্ন উঠতেই পারে, একটি $650 মিলিয়ন চীনা অর্থনৈতিক জোনের বিনিয়োগ আটকানো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কেন আসলে এত জরুরি হয়ে পড়ল? আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ যে রাজনৈতিক দর্শন রয়েছে সেই দর্শনের দিকে তাকান, তবে স্পষ্টভাবে দেখতে পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার পর্যন্ত বাংলাদেশ সব সময় একটি নীতিতে অটল থাকার চেষ্টা করেছিল, যা হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে কোনো ধরনের
বৈরিতা নয়। দর্শক, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কিন্তু দেখেছি চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক যেমন বজায় রাখা হয়েছিল, ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কূটনৈতিক মর্যাদাকেও কিন্তু সমানভাবে সামলানো হয়েছিল। কিন্তু বর্তমানে যে নতুন রাজনৈতিক বাস্তবতা আমরা দেখছি, সেখানে চীন থেকে $650 মিলিয়ন বিনিয়োগ গ্রহণ করার আগে আমাদের ওয়াশিংটনের কাছে জবাবদিহি করতে হচ্ছে। এতে কি বোঝা যায়? এতে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশ যেন নিজের অজান্তেই একটি নির্দিষ্ট রাষ্ট্রের ভূ রাজনৈতিক দাসের ভূমিকা গ্রহণ করতে শুরু করেছে। সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার যে নিজস্ব ক্ষমতা বা রাজনৈতিক বলিষ্ঠতা একটি স্বাধীন রাষ্ট্রের থাকা উচিত, তা যেন এখন মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, অথবা কোথায় যেন একটা অদৃশ্য সুতার মধ্যে বাধা আছে। তবে নাটকের আসল আকর্ষণ কিন্তু চীনের নথিপত্র বা মার্কিন নীতিমালার ভেতরে কোনোভাবে আটকে নেই। এই সফরের সবচেয়ে বড় টুইস্টই তৈরি হলো 31শে জুলাইয়ের সকালে। কুর্মিটোলা গলফ ক্লাবের শান্ত পরিবেশ ছেড়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন অত্যন্ত তড়িঘড়ি করে ঢাকার হোটেলে সার্জিও গোরের সাথে বসলেন, তখন সেই 1.5 ঘন্টার বৈঠকে ঠিক কি কথা হয়েছিল? ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে সংবাদ সম্মেলনে এসে এই পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং তিনি দাবি করলেন এমন কোনো বৈঠকের তথ্য আসলে তার কোনোভাবে জানা নেই। কিন্তু সংবাদ মাধ্যমের নজর এড়ানো কি এতই সহজ? বৈঠকের মাত্র কয়েক ঘন্টার মধ্যে দীনেশ ত্রিবেদীকে জরুরি তলবে দিল্লিতে ডেকে পাঠানো হলো। একজন রাষ্ট্রদূত যখন নিজের নির্ধারিত গুরুত্বপূর্ণ খেলা ও সফর কিংবা ভ্রমণ বাতিল করে বিকেলের ফ্লাইটে উড্ডয়ন করেন, তখন বুঝে নিতে হবে জল কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লির এই আকস্মিক তলবের নেপথ্যে কি কারণ? প্রধান 2টি কারণ এখানে কাজ করছে বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি ইন্দো প্যাসিফিক কৌশলগত মিত্রতা রয়েছে। কিন্তু যখন বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘটে বা নতুন কোনো সরকার ক্ষমতায় আসে, তখন ভারতের নিজস্ব কিছু জাতীয় নিরাপত্তা এবং এর পাশাপাশি রাজনৈতিক স্বার্থ তৈরি হয়। শেখ হাসিনা সরকারের সময় ভারত এবং বাংলাদেশ সীমান্তে যে ধরনের কৌশলগত নিশ্চয়তা দিল্লি পেয়েছিল, বর্তমান এই বাস্তবতায় তা অনেকটাই কিন্তু নড়বড়ে। একই সাথে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার যে প্রক্রিয়া কিংবা যে সিস্টেম চলছে, তা নিয়ে দিল্লির ভেতরে প্রচন্ড রকমের উদ্বেগও কিন্তু রয়েছে। ভারত খুব ভালো করে এখানে জানে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে ভূ রাজনৈতিক চাপ বর্তমান সময়ে তৈরি হচ্ছে, তার রেশ সরাসরি কিন্তু দিল্লির অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে গিয়েও একটু হলেও আঘাত করছে। দর্শক, আর এখানেই সার্জিও গৌর ও দীনেশ ত্রিবেদীর বৈঠকের মূল সূত্রটি কিন্তু লুকিয়ে রয়েছে। দেখুন, মার্কিন দূত সার্জিও গৌর তার সোশ্যাল মিডিয়া পোস্টে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও কূটনৈতিক ভাষায় কিছু কথা লিখেছেন। তিনি দীনেশ ত্রিবেদীর সাথে দক্ষিণ এবং মধ্য এশিয়া অঞ্চলে একযোগে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছেন। এই একটি বাক্যের ভেতরেই কিন্তু আসল বার্তাটি অত্যন্ত স্পষ্ট। ওয়াশিংটন খুব ভালো করেই একটা বিষয় জানে, সেটা হচ্ছে বাংলাদেশের নিজেদের অর্থনৈতিক এবং সামরিক প্রভুত্ব বজায় রাখতে হলে তাদের ভারত নামক এই আঞ্চলিক শক্তিটিকে সাথে নিয়ে এগুতে হবে। কিন্তু দিল্লি কি এত সহজে ওয়াশিংটনের প্রতিটি শর্ত আদৌ মেনে নেবে? একদমই না। দিল্লি কিন্তু ভালো করেই জানে, যদি বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ এবং ঐতিহাসিকভাবে পরীক্ষিত কোনো রাজনৈতিক শক্তিকে পুরোপুরি কোণঠাসা করে ফেলা হয়, তবে এই অঞ্চলে চরমপন্থার উত্থান ঘটবে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ 7 সিস্টার্স, সেই রাজ্যগুলোর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং এটি কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ঠিক এই জায়গাতেই আজকের ভূ রাজনীতির সবচেয়ে বড় বার্তাটি কিন্তু লুকিয়ে রয়েছে। অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা চক্রান্তের মেঘ জমলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশে এক বিশাল এবং অভূতপূর্ব রাজনৈতিক পরিবর্তন আসতে চলেছে। যে কৌশলগত চালগুলো এখন আন্তর্জাতিক মঞ্চে টানা হচ্ছে এবং আমরা তা দেখতে পাচ্ছি,
তার শেষ পরিণতি কিন্তু খুব সাধারণ হবে বলেও মনে হচ্ছে না। দেখুন, ইতিহাস সাক্ষী দীর্ঘ লড়াই সংগ্রামের ঐতিহ্য বহনকারী একটি মূল ধারার রাজনৈতিক দলকে সাময়িকভাবে আইনি বা প্রশাসনিক প্রক্রিয়ায় চেপে রাখা গেলেও দীর্ঘমেয়াদে কিন্তু জনমানস থেকে তাদের উপড়ে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। সামনের দিনগুলোতে হয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে থাকা সমস্ত অদৃশ্য এবং দৃশ্যমান যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হবে এই ব্যবস্থা, আর না হয় সরাসরি শেখ হাসিনার ঐতিহাসিক যে প্রত্যাবর্তনের খবর চলছে সেই প্রত্যাবর্তনের মাধ্যমে এক নতুন রাজনৈতিক ইতিহাস রচিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা এবং সমর্থকেরা এবার আর কারো করুণা বা দয়ার উপর ভরসা করে বসে থাকতেও চাইছে না, বরং রাজনৈতিক ময়দানে নিজেদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে সেটা কিভাবে নিজের হাতে ফিরিয়ে নিতে হয় সেই নজির সৃষ্টি করার জন্য তারা কিন্তু বর্তমান সময়ে মুখিয়ে আছে। দর্শক, আপনি যদি 90-এর দশকের রাজনীতির যে ইতিহাস রয়েছে কিংবা 2001 সালের পরবর্তী রাজনৈতিক যে পটভূমি রয়েছে এগুলোর দিকে একটু নজর দেন, তবে দেখতে পাবেন যখনই আসলে বাংলাদেশে একটি নির্দিষ্ট বলয়ের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখনই কিন্তু দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য নষ্ট হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল তার পেছনে মূল অনুঘটক ছিল একটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনা, যার নেতৃত্ব দিয়েছিল এক কথায় আওয়ামী লীগ। সেই ঐতিহাসিকভাবে গড়ে ওঠা সম্পর্ককে অস্বীকার করে বা বাদ দিয়ে ভারত কখনো কিন্তু বাংলাদেশে তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সার্জিও গোর যখন তার সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন এবং পাশাপাশি ভারতীয় হাই কমিশনারের সাথে গোপন আলোচনা সারলেন, তখন কিন্তু ওয়াশিংটন ও দিল্লির মধ্যকার ক্ষমতার যে দর কষাকষি সেই দর কষাকষিটি বেশ ভালোভাবে স্পষ্ট হয়ে উঠল বাংলাদেশের জনগণের কাছে। দর্শক, এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় বিপাকে পড়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব। তারা একদিকে যেমন চীনের কাছ থেকে বড় আকারের অর্থনৈতিক সুবিধা ও উন্নয়ন তহবিল নিতে বেকুল, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার আতঙ্কে তাদের হাত পা জমে যাওয়ার জোগাড়। দেখুন, $650 মিলিয়ন একটি চীনা প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়া মানে স্রেফ একটি অর্থনৈতিক ধাক্কা নয়, এটি আসলে বার্তা দেয় যে বেইজিং এর সাথে সম্পর্কের ক্ষেত্রে ঢাকার হাত এখন কিন্তু বাঁধা। যদি বাংলাদেশ নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তবে ভবিষ্যতে তিস্তা প্রকল্প বা মোংলা বন্দর কেন্দ্রিক যে বড় বড় ভূ রাজনৈতিক পরিকল্পনা ছিল তাও একে একে মার্কিন ও ভারতীয় চাপের মুখে মুখ থুবড়ে পড়তে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে, এবং এটি কিন্তু পাশ কাটিয়ে যাওয়ারও কোনো সিস্টেম এখন পর্যন্ত তৈরি হয়নি বা দেখা যাচ্ছে না। দেখুন, ইতিহাস কিন্তু আমাদেরকে বারবার একটি কথা মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে কোনো দেশ যখন নিজের জাতীয় স্বার্থ ভুলে গিয়ে কোনো নির্দিষ্ট পরাশক্তির প্রেসক্রিপশন অনুযায়ী চলতে শুরু করে তখন তার পরিণতি কখনোই আসলে ভালো হয় না। দর্শক, 80-র দশকে মধ্যপ্রাচ্যের বহু দেশ এভাবে কিন্তু বাহ্যিক শক্তির ভরসায় রাজনীতি করতে গিয়ে নিজেদের অভ্যন্তরীণ যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব পুরোপুরি হারিয়ে বসেছিল। বর্তমানে বাংলাদেশে যা ঘটছে তাকে যদি আমরা স্রেফ একটি মার্কিন দূতের 3 দিনের সাধারণ সফর হিসাবে দেখি তবে তা হবে রাজনৈতিক অজ্ঞতা। এটি আসলে এক নতুন বিশাল স্নায়ুযুদ্ধের সূচনা। একদিকে চীন তাদের অর্থনৈতিক সিল্ক রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে বাংলাদেশে আরো অনেক গভীরে ঢুকতে চাইছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতও তাদের নিজস্ব আঞ্চলিক মিত্রদের সাথে নিয়ে চীনের সেই পথ অবরুদ্ধ করতে চাইছে, এবং এটা কিন্তু বর্তমানে একদম প্রকাশ্যে এবং দৃশ্যমান। এই দ্বৈরথের মাঝে ভারতের অবস্থান কিন্তু আরো বেশ জটিল। ভারতের মতো একটি বিশাল প্রতিবেশী রাষ্ট্র কখনোই আসলে চাইবে না যে তাদের একেবারে পেটের ভেতরে অন্য কোনো ও আঞ্চলিক পরাশক্তি এসে পূর্ণ নিয়ন্ত্রণ নিক। তাই দীনেশ ত্রিবেদী যখন জরুরি তলবে দিল্লিতে গিয়ে পৌঁছালেন, আমার দৃঢ় বিশ্বাস সেখানে নিশ্চিতভাবেই মোদী সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা হিসাব নিকাশ করতে বসে গেছেন। ভারতের মূল চিন্তা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক চুক্তি নয়, তাদের প্রধান চিন্তা হলো আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের শেখ হাসিনার সম্ভাব্য উপস্থিতি কিংবা তার রাজনৈতিক প্রত্যাবর্তন সম্পর্কিত কৌশলটি ঠিক কি হবে।
এবং তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার কি হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সাময়িক সুবিধা পেতে পারে, তবে ভারতের জন্য তা হবে একটি স্থায়ী ভৌগোলিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিশাল বড় ঝুঁকি এবং মাথা ব্যথা। তাই এই দুটো বিষয়ে কিন্তু বর্তমান সময়ে ভারত বেশ চিন্তার সাথে দেখছে। এই রাজনৈতিক দাবা খেলায় প্রতিটি চালই অত্যন্ত হিসাব করে দেওয়া হচ্ছে। সার্জিও যখন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নৈশভোজ শেষ মুহূর্তে বাতিল করে দিয়ে রাজনৈতিক নেতাদের সাথে গোপনে হোটেলে বৈঠকে বসলেন, তখন কি তিনি ঢাকার নতুন ক্ষমতার মেক আপটি ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন না? নিশ্চয়ই করছিলেন। মার্কিন প্রশাসন সব সময় এমন একটি পরিস্থিতি আসলে তৈরি করতে চায় যেখানে তারা সরাসরি নিয়ন্ত্রণে না গিয়ে বা নিয়ন্ত্রণ না নিয়েও ক্ষমতার মূল চাবিকাঠি নিজেদের হাতে রাখতে পারে এবং হাতে রাখতে চায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি এই বিশাল ভূ রাজনৈতিক ঘূর্ণিঝড় সহ্য করার মতো শক্তিশালী রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোর উপর বর্তমান সময় দাঁড়িয়ে আছে? দেখুন দর্শক, উত্তরটা কিন্তু অত্যন্ত হতাশাজনক। আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো এখন পরিচালিত হচ্ছে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী, যেটা আমরা দেখতে পাচ্ছি, যা একটি স্বাধীন দেশের যে আত্মমর্যাদা রয়েছে সেই আত্মমর্যাদাকে বড় ধরনের প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। দর্শক, বিশ্লেষণের এই শেষ পর্যায়ে এসে আমাদের খুব গভীরভাবে একটি কথা কিন্তু অনুধাবন করতে হবে, আর সেটি হচ্ছে রাষ্ট্র পরিচালনায় আবেগ বা ক্ষণস্থায়ী রাজনৈতিক যে লাভ ক্ষতি, সেই লাভ ক্ষতির কোনো স্থান নেই। ইতিহাস কিন্তু বিজয়ী বা পরাজিত কাউকে ক্ষমা করে না। ইতিহাস মনে রাখে কেবল সঠিক সিদ্ধান্তকে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালে তারা যেভাবে চীন, ভারত এবং পশ্চিমাদের মধ্যে একটি অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত ভারসাম্য বজায় রেখেছিল, আজকের বাংলাদেশের জন্য সেই ভারসাম্যের শিক্ষাটি গ্রহণ করা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে, এবং এটা আমাদের জাতীয় স্বার্থের জন্য। কারণ আমরা যদি কোনো একটি নির্দিষ্ট পরাশক্তির উপর অন্ধভাবে নির্ভর করে ফেলি এবং তার দিকে খুব বেশি ঝুঁকে পড়ি, তবে কিন্তু দিন শেষে আমাদের যে সার্বভৌমত্ব রয়েছে সেই সার্বভৌমত্ব বিক্রি হয়ে যাবে, এবং এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয়। দর্শক, ঢাকায় ঘটে যাওয়া এই কয়েকদিনের নাটকীয় ঘটনা, সার্জিও হঠাৎ আগমন, গোপনে ওয়াশিংটনের কড়া নথি হস্তান্তর, আর তারপরেই ভারতীয় হাই কমিশনারের গলফ প্র্যাকটিস ফেলে হুট করে দিল্লিতে উড়ে যাওয়া, এই সবই একটি বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এই ঝড় কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর দিয়ে যাবে বলে আসলে মনে হচ্ছে না। আমার অ্যানালাইজ অনুযায়ী এটি পুরো দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনৈতিক মানচিত্র, সেই মানচিত্রকে এক নতুন রূপ দিতে পারে। এখন আসলে দেখার বিষয়, বাংলাদেশ কি কেবলই এই বড় বড় শক্তির দাবার বুড়ে হিসাবে থাকবে, নাকি নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নিবে? এখন দেখার বিষয়, শেখ হাসিনার চূড়ান্ত প্রত্যাবর্তন আসলে হয় কিনা, এবং এর মাধ্যমে আওয়ামী লীগ নতুন ভূ রাজনৈতিক ইতিহাস উপহার দিতে পারে কিনা। উত্তরটা আসলে সময়ের গর্ভেই লুকিয়ে আছে। তবে একটি বিষয় নিশ্চিত, বঙ্গোপসাগরের তীরের এই ভূখণ্ডে পরিবর্তনের বড় যে ঢেউ আসতে চলেছে, তা ঠেকিয়ে রাখা আমার দৃষ্টিতে আর কোনো শক্তির পক্ষেই আসলে সম্ভব হবে না। সেটা যে কোনো ধরনের পরিবর্তন কিন্তু হতে পারে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনায়। এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক, খারাপ হোক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।